বিশ্বের এভিয়েশন খাত নতুন করে দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে তাকাচ্ছে, আর সেই মানচিত্রের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে লাল সবুজের বাংলাদেশ। কিন্তু কেন? 2026 সালেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণ ক্ষমতা বেড়ে 2 কোটিতে পৌঁছাবে। উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশের 10টি বিমানবন্দরকে ঘিরে চলছে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা এবং বৃহত্তর ঢাকায় নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাবনাও এখন আলোচনায়। এগুলো কি শুধু অবকাঠামো উন্নয়নের প্রকল্প, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক কৌশল? তবে কি ঢাকা দক্ষিণ এশিয়ার পরবর্তী এভিয়েশন হাবে পরিণত হচ্ছে? চলুন বিশ্লেষণ করা যাক। আকাশ নিয়ন্ত্রণে বাড়ছে আয়। বিমানবন্দরের যে কোনো যৌক্তিক ও পরিকল্পিত বিনিয়োগ যে কতটা সুফল বয়ে আনতে পারে তার বড় উদাহরণ শাহজালাল বিমানবন্দরের নতুন রাডার ও এটিসি ভবন চালু করা। বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করা উড়োজাহাজের ওভারফ্লাইট চার্জ থেকে 2026 সালের প্রথম 3 মাসেই আয় হয়েছে 199.29 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে 42 কোটি টাকা বেশি। এর কারণ হলো আগে বাংলাদেশের পুরনো 38 বছর বয়সী রাডার পুরো দেশের আকাশসীমা কভার করতে পারত না। বিশেষ করে বঙ্গোপসাগরের উপর দিয়ে উড়ে যাওয়া সব বিমান শনাক্ত করতে পারত না। ফলে অনেক উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করলেও সেগুলো থেকে পুরোপুরি ফি আদায় করা সম্ভব হতো না। নতুন রাডার চালুর পর প্রথমবারের মতো দেশের পুরো আকাশসীমা কার্যত নজরদারির আওতায় এসেছে। ফলে আয় বাড়ছে বছরে 200 কোটি টাকার বেশি। দিনে দিনে এই আয় আরও বাড়বেই। বাংলাদেশের অবস্থান আকাশপথের প্রাকৃতিক সুবিধা। ধরা যাক সিঙ্গাপুরের কথা। আয়তন মাত্র 700 বর্গ কিলোমিটার। প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে। তবু আজ দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ এভিয়েশন ও বাণিজ্যিক হাবে পরিণত হয়েছে। কারণ সিঙ্গাপুর বুঝেছিল আধুনিক বিশ্বে শুধু অর্থনৈতিক শক্তি নয়, সংযোগের কেন্দ্র হতে পারাটাই সবচেয়ে বড় শক্তি। আর বাংলাদেশ প্রাকৃতিকভাবেই ভৌগোলিকগত গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার ঠিক সংযোগস্থলে এর অবস্থান। একদিকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত, অন্যদিকে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলো মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং পুরো আসিয়ান অঞ্চল। উত্তরে রয়েছে চীনের বিশাল অর্থনৈতিক প্রভাব, আর দক্ষিণে বঙ্গোপসাগর পেরিয়ে ভারত মহাসাগরের ব্যস্ত সামুদ্রিক বাণিজ্য পথ। আর মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকা রয়েছে নাগালের মধ্যেই। এই ভৌগোলিক অবস্থান বাংলাদেশকে শুধু একটি স্থলভাগ নয়, বরং বিভিন্ন অঞ্চলকে যুক্ত করার একটি স্বাভাবিক সেতুতে পরিণত হয়েছে। এভিয়েশন শিল্পে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ: দূরত্ব এবং সময়। একটি বিমান যত কম সময়ে এবং কম জ্বালানি ব্যয় করে গন্তব্যে পৌঁছাতে পারে, ততই সেই রুট এয়ারলাইনগুলোর কাছে লাভজনক হয়ে ওঠে। দক্ষিণ এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়া কিংবা মধ্যপ্রাচ্যের সঙ্গে পূর্ব এশিয়ার সংযোগের ক্ষেত্রে বাংলাদেশের আকাশপথ একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে বিবেচিত হতে পারে। ভবিষ্যতে যাত্রী ও কার্গো পরিবহন আরও বাড়লে এই অবস্থান বাংলাদেশের জন্য বড় অর্থনৈতিক সুযোগ তৈরি করতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগরের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্ব। এই অঞ্চলে বাণিজ্য, জ্বালানি উৎপাদন, শিল্প এবং সরবরাহ শৃঙ্খলকে ঘিরে আন্তর্জাতিক প্রতিযোগিতা বাড়ছে। ফলে সমুদ্র বন্দর যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তেমনি সেই বন্দরগুলোর সঙ্গে যুক্ত বিমানবন্দরগুলোর গুরুত্বও বাড়ছে।
অবশ্য শুধু ভৌগোলিক অবস্থান থাকলেই কোনো দেশ এভিয়েশন হাব হয়ে যায় না। প্রয়োজন আধুনিক বিমানবন্দর, দক্ষ ব্যবস্থাপনা, আন্তর্জাতিক সংযোগ, প্রতিযোগিতামূলক নীতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কিন্তু একটি বিষয় স্পষ্ট, যে প্রাকৃতিক সুবিধা পাওয়ার জন্য অনেক দেশকে কৃত্রিমভাবে অবকাঠামো ও নীতির ওপর নির্ভর করতে হয়। বাংলাদেশ সেই সুবিধার একটি বড় অংশ জন্মগতভাবেই পেয়েছে, আর সেই কারণেই আজ বিশ্বের এভিয়েশন খাত নতুন করে বাংলাদেশের আকাশের দিকে তাকাতে শুরু করেছে। টার্মিনাল 3 নতুন অর্থনীতির দরজা। যদি বাংলাদেশের এভিয়েশন খাতের ভবিষ্যৎকে একটি স্থাপনার মধ্যে খুঁজতে হয়, তাহলে সেটি হবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। কারণ এটি শুধু একটি নতুন ভবন নয়, বরং বাংলাদেশের আন্তর্জাতিক সংযোগ, বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতাকে নতুন স্তরে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় অবকাঠামোগত বিনিয়োগগুলোর একটি। 2026 সালের ডিসেম্বরেই চালু হচ্ছে থার্ড টার্মিনাল। জাপানের হাত ধরেই পরিচালিত হবে এই টার্মিনাল। 21,000 কোটি টাকার এই টার্মিনালটিতে রয়েছে প্রায় 2,30,000 বর্গমিটার আয়তনের যাত্রী টার্মিনাল, 26টি বোর্ডিং ব্রিজ, 115টি চেক ইন কাউন্টার, 16টি ব্যাগেজ বেল্ট, অত্যাধুনিক স্বয়ংক্রিয় ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, গেট, উন্নত ইমিগ্রেশন ব্যবস্থা এবং নতুন কার্গো কমপ্লেক্স। পাশাপাশি একসঙ্গে আরও বেশি উড়োজাহাজ পরিচালনার জন্য অ্যাপ্রনও সম্প্রসারণ করা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন আসবে ধারণ ক্ষমতায়। বর্তমানে শাহজালাল বিমানবন্দরে বছরে 80 লাখ যাত্রী পরিচালনার সক্ষমতা রয়েছে। তৃতীয় টার্মিনাল চালু হলে সেটি বেড়ে 2 কোটি যাত্রী পরিচালনার সক্ষমতায় পৌঁছাবে। একই সঙ্গে বার্ষিক কার্গো পরিচালন সক্ষমতা 2 লাখ টন থেকে প্রায় 5 লাখ টনে উন্নীত হওয়ার লক্ষ্য রয়েছে। জাপান শুধু এই প্রকল্পে অর্থায়নই করেনি, তারা চায় আন্তর্জাতিক মান বজায় রেখে টার্মিনালটির অপারেশন ও মেইনটেন্যান্সও একটি জাপানি কনসোর্টিয়ামের মাধ্যমে পরিচালিত হোক। কারণ চাঙ্গি, নারিতা বা হানেদার মতো দক্ষ ব্যবস্থাপনার অভিজ্ঞতা তারা ঢাকায় প্রয়োগ করতে চায়। কিন্তু রাজস্ব ভাগাভাগি, গ্রাউন্ড হ্যান্ডলিং, পরিচালন দায়িত্ব এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে আলোচনা দীর্ঘায়িত হওয়ায় বাণিজ্যিক উদ্বোধন পিছিয়ে যায়। সাম্প্রতিক আলোচনায় দুই পক্ষ সমঝোতার আরও কাছাকাছি আসায় চলতি বছরেই খুলছে থার্ড টার্মিনাল। ঢাকার আকাশে নজর বিদেশি এয়ারলাইন্সের। 2025 সালে শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েই প্রায় 1,27 লাখ যাত্রী যাতায়াত করেছেন। এর মধ্যে 1,03 লাখই আন্তর্জাতিক রুটের যাত্রী, যা পরিষ্কারভাবে দেখায় বাংলাদেশের এভিয়েশন বাজার মূলত আন্তর্জাতিক চাহিদা নির্ভর। একই বছরে বিদেশগামী কর্মীর সংখ্যা 11,30,000 ছাড়িয়ে যায়, যা মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের চাহিদাকে আরও শক্তিশালী করেছে। বাংলাদেশের আন্তর্জাতিক যাত্রী বাজারের 70%-এরও বেশি নিয়ন্ত্রণ করছে মাত্র 37টি বিদেশি এয়ারলাইন। আর এদিকেই চোখ বিশ্বের বড় এয়ারলাইনগুলোর, তারা বাংলাদেশকে আর ছোট বাজার হিসেবে দেখছে না। তাছাড়া বাংলাদেশের অর্থনীতিও আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর আগ্রহ বাড়াচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে প্রতিদিন বিপুল পরিমাণ উচ্চমূল্যের পণ্য আকাশপথে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ায় পাঠানো হয়। শুধু 2025 সালে শাহজালাল বিমানবন্দরে প্রায় 5,18,000 টন কার্গো পরিচালিত হয়েছে, যা কয়েক বছর আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গে শিল্প ও বিনিয়োগ সহযোগিতা বাড়ছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার, আর মধ্যপ্রাচ্য এখনও সবচেয়ে বড় প্রবাসী কর্মসংস্থানের গন্তব্য। ফলে ঢাকা থেকে এই 3 অঞ্চলে আরও বেশি সরাসরি ফ্লাইট পরিচালনার বাণিজ্যিক যৌক্তিকতা তৈরি হচ্ছে।
সব মিলে আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর কাছে বাংলাদেশ এখন আর শুধু 22 কোটির একটি ভোক্তা বাজার নয়, এটি দ্রুত বিকাশমান একটি উৎপাদন কেন্দ্র, বিশ্বের অন্যতম বড় শ্রমশক্তি রপ্তানিকারক দেশ এবং দক্ষিণ এশিয়ার এমন একটি অর্থনীতি যেখানে আন্তর্জাতিক যাত্রী ও কার্গো দুই বাজারই ধারাবাহিকভাবে বাড়ছে। আর ঠিক এই কারণেই ঢাকার আকাশ আজ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আগামী 10 বছরে বাংলাদেশের বিমানবন্দর। আগামী 10 বছরের মধ্যে বৃহত্তর ঢাকায় একটি নতুন ও বিশ্বমানের আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হবে। তবে বাংলাদেশের এভিয়েশনের ভবিষ্যৎ শুধু ঢাকাকে ঘিরে নয়। আগামী 10 বছরের পরিকল্পনায় দেখলে বোঝা যায় দেশের আকাশপথকে একটি জাতীয় নেটওয়ার্কে রূপ দেওয়ার চিন্তা শুরু হয়েছে। 2026 সালে সরকার প্রথমবারের মতো সমন্বিত সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যান CAMP প্রণয়নের কাজ শুরু করেছে, যার লক্ষ্য আগামী 3 দশকের বিমান অবকাঠামো, আঞ্চলিক সংযোগ, কার্গো ও এয়ারলাইন উন্নয়নের একটি দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরি করা। এই পরিকল্পনার সবচেয়ে বড় পরিবর্তন উত্তরাঞ্চলে বহু বছর বন্ধ বা সীমিত ব্যবহারে থাকা বগুড়া ও লালমনিরহাট বিমানবন্দরকে আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, 10,500 ফুট রানওয়ে, কার্গো সুবিধা এবং একটি ফ্লাইং একাডেমি গড়ে তোলার পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা। একই সঙ্গে উত্তরাঞ্চলের জন্য একটি নতুন বিমান ঘাঁটির পরিকল্পনাও রয়েছে। অন্যদিকে সৈয়দপুর বিমানবন্দরকে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত। সেখানে আন্তর্জাতিক মানের টার্মিনাল, রানওয়ে সম্প্রসারণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সংযোগের উপযোগী অবকাঠামো গড়ে তোলার প্রস্তুতি চলছে। সরকার আরও 8টি জেলার বিমান অবকাঠামো, যার মধ্যে লালমনিরহাট, ঠাকুরগাঁও, ঈশ্বরদী, শমশেরনগর, কুমিল্লা ও পটুয়াখালী রয়েছে, এগুলোকে পুনরুজ্জীবিত করার সম্ভাব্যতা যাচাই করছে। অর্থাৎ লক্ষ্য শুধু আরও বিমানবন্দর নির্মাণ নয়, বরং দেশের প্রতিটি অঞ্চলের অর্থনীতিকে আকাশপথের সঙ্গে যুক্ত করা। এর অর্থ কি? উত্তরাঞ্চলের কৃষিপণ্য দ্রুত বিদেশে রপ্তানি হতে পারবে। নতুন শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলগুলো আন্তর্জাতিক কার্গো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। পর্যটন নতুন গতি পাবে আর বিদেশি বিনিয়োগকারীদের জন্য ঢাকার বাইরেও নতুন প্রবেশদ্বার তৈরি হবে। যদি এই পরিকল্পনাগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে 2035 সালের বাংলাদেশে শুধু 3টি আন্তর্জাতিক বিমানবন্দর নয়, বরং একে অপরের সঙ্গে সংযুক্ত একাধিক আঞ্চলিক এভিয়েশন হাব দেখা যেতে পারে। আর তখন ঢাকার আকাশ হবে সেই নেটওয়ার্কের কেন্দ্র। কিন্তু বাংলাদেশের উন্নয়নের সুফল পৌঁছে যাবে দেশের প্রতিটি অঞ্চলে। আজকের বিশ্বে যে দেশ আকাশপথ নিয়ন্ত্রণ করতে পারে, সে দেশ শুধু যাত্রী নয়, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, ভবিষ্যতের অর্থনীতি এবং ভূ রাজনীতি নিজের দিকে টেনে আনে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি সেই সুযোগ কাজে লাগাতে পারবে, নাকি অন্যরা আরও এগিয়ে যাবে? দর্শক, বগুড়া না লালমনিরহাট, কোন বিমানবন্দর আগে চালু করা জরুরি, কেন? মন্তব্য লিখে জানান। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।